আচ্ছা, আজকে আমরা আগে পড়াশোনা করবো, তারপরে যদি আর কোনো কথা থাকে ক্যারিয়ার রিলেটেড বা কিছু আলোচনা করবো। আমরা ছিলাম হলো ভিক্টোরিয়ান পিরিয়ডে। আচ্ছা, এখন আমি টাইম টু গেট সিরিয়াস। আমি কি আপনাকে গ্রিক মিথোলজি নিয়ে পড়াশোনা করছিলাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ওনার মিডল ইংলিশ পোয়েট্রি, তাই তো? ভিক্টোরিয়ান পিরিয়ড। আচ্ছা, ভিক্টোরিয়ান পিরিয়ডের নাম হলো রানী ভিক্টোরিয়ার নামে। উনি ক্ষমতায় বসেছেন 1837 থেকে 1901 পর্যন্ত। এটা ওনার জীবদ্দশা। কিছু কিছু ক্রিটিকরা বলে 1832 থেকে এটা শুরু হয়েছে, এই এজটা ভিক্টোরিয়ান পিরিয়ড বা এজ। এটা আবার দুটা ভাগ আছে, 1848 থেকে 1860। এই সময়টাকে বলা হচ্ছে এজ অফ প্রি রাফায়েলাইটস বা প্রি রাফায়েলাইটসের এজ, বিকজ এই সময় প্রি রাফায়েলাইটস মানে রাফায়েলের আগে। ওই সময় ইটালিতে একজন পেইন্টার ছিল রাফায়েল, সেটা হলো তাও রেনেসাঁ পিরিয়ড, 1883 থেকে 1520 তার জন্মদশা। ইটালিয়ান আর্টিস্ট। আচ্ছা, আস্তে কথা আস্তে। ইটালিয়ান আর্টিস্ট ছিলেন তো ডিজি রসেটি, ডব্লিউ.এইচ. হান্ট, জে মিলিয়াস, এনারা এই গ্রুপটা ফর্ম করেছেন। পরবর্তীতে ক্রিস্টিনা রসেটি, ডব্লিউ. মরিস আর এ. সুইনবার্ন তারা তাদেরকে জয়েন করেছে। তো অরিজিনালি এটা একটা মুভমেন্ট ছিল, একটু আস্তে কথা, পেইন্টারদের মুভমেন্ট ছিল, কিন্তু ইভেন্চুয়ালি এটা একটা লিটারারি মুভমেন্টে পরিণত হয়েছে। ছবি আঁকিয়ে যারা শিল্পী, যারা তাদের ইয়া থেকে আরেক ধরনের আর্টিস্ট যারা হলো লিটারেচারের সাথে জড়িত, তারা এটা মুভমেন্টে জড়িয়ে পড়েছে। আর এখানকার উল্লেখযোগ্য বিষয় ছিল মিডিভালিজম, সিম্বলিজম, সেনসুয়াসনেস, ট্রুথফুলনেস এবং সিম্পলিসিটি। এগুলোর উপরে লেখা হতো। ওনাদেরকে প্রি রাফায়েলাইটস বলে। এগুলো টপিক নিয়ে ওনারা লিখতেন। আর পরের দিকে যে দুটো দশক, 20 বছর, 1880 থেকে 1901, এই সময়টাকে বলা হচ্ছে এজ অফ অ্যাস্থেটিসিজম। আবার অ্যাস্থেটিসিজম মানে কি? নান্দনিকতা, শৈল্পিক কোনো কিছু, সৌন্দর্য, এগুলো নিয়ে। আবার এই অ্যাস্থেটিসিজমের এই এজটাকেও আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ডেকাডেন্স। বিকজ ভিক্টোরিয়ান যে স্পিরিট বা মোরালিটি, ওই জিনিসগুলো একেবারে ডিকেড বা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে এই সময়টায়। ওই জন্য ভিক্টোরিয়ান এজের ডেকাডেন্স হিসেবে ক্ষয়ের যুগ সেটাও বলা হয়ে থাকে লাস্টের এই 20টা বছরকে। আর এই সময়টার ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল ফার্স্ট রিফরমেশন অ্যাক্ট 1832 সালে। তিনটা অ্যাক্ট হয়েছে, তিনটা আইন হয়েছে, 1832-এ, 1867 এবং 1884। এগুলোর মাধ্যমে মানে পৃথিবীর সর্বস্তরের মানুষ ভোটের রাইট পেয়েছে, ভোটিং রাইটটা পেয়েছে। 1833 সালে আইন করে স্লেভারি নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানি দাসপ্রথাটা অনেকদিন ছিল, দাসপ্রথা নিয়ে অনেক সিনেমা আছে, চাইলে দেখে নিতে পারেন কি পরিমাণ ভয়াবহ ইয়া করছে। আসলে ব্রিটিশরা নিজেদেরকে সভ্য দাবি করে, আর তারা কোনো মতে সভ্য না। তারা সারা পৃথিবীকে চষে বেরিয়ে কলোনির আন্ডারে করে রেখেছে। আমেরিকাবাসীরাও এরকম ছিল, বা উপমহাদেশেও আমাদেরও এরকমই ছিল আর কি। তারপরে চিমনি সুইপস অ্যাক্ট, আমরা এর আগে রোমান্টিক পিরিয়ডের আগে ওই সময় করেছিলাম যে ছোট ছোট বাচ্চারা তাদেরকে দিয়ে কাজ করাতো কয়লা খনিতে। সো তারা ছিল চিমনি সুইপার আর কি। সে আইন করে সেই ওই বাচ্চাদের শ্রমটা, চাইল্ড লেবার নিষিদ্ধ করা হয় 1840-1833-এ। তারপরে যে রেলওয়েতে আমরা যে রেলওয়ে এবং জাহাজ শিল্প, এগুলো অনেক উন্নত হয়। ওখানকার কমার্স বা বাণিজ্য ইন্ডাস্ট্রি এগুলো ডেভেলপ হয়েছে। আর এরকম করে মানুষ ম্যাটেরিয়ালিস্টিক্যালি মানুষ ধন সম্পদে বেড়ে ওঠে, মানুষ ফুলে ফেপে ওঠে। আর এই সময় একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ছিল উইমেন ডিউরিং দিস পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডে মহিলাদের অনেক লেখালেখিভাবে উন্নতি হয়েছে, মানুষ লেখালেখি করেছে মেয়েরা। আর এগ্রিকালচার বেস সোসাইটি ওগুলো চেঞ্জ হয়ে গেছে ওই ইন্ডাস্ট্রির কারণে। আর সেটা আবার রুরাল বা গ্রামের মানুষের উপরে একটা অনেক প্রভাব ফেলেছে। কি হয়েছে? যেহেতু কৃষিকাজে থেকে শিল্প কারখানার আবিষ্কার বেড়ে গিয়েছে, ব্যাপক প্রচলন ছিল, গ্রামের মানুষগুলো সহজে শহরে চলে আসছে, আরবানাইজেশন হয়ে গেছে বেশি। আর থিওরি অফ এভলিউশন এবং কমিউনিজমের কনসেপ্টটা মানুষের যে ট্রেডিশনাল যে সাধারণ যে চিন্তা ভাবনাগুলো, এগুলো এবং রিলিজিয়ানের উপরে, মানুষের জীবন এবং রিলিজিয়ানের উপরে প্রভাব ফেলেছে। এই দুটো জিনিস ছিল মানে যুগান্ত সৃষ্টিকারী জিনিস। একটা হলো কমিউনিজম, সেটা কি? যেখানে কোনো ধরনের ক্লাস ডিস্ট্রিক্ট ইয়া থাকবে না, তার সাথে ক্লাস প্রথা থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, ধনী গরিব মধ্যবিত্ত এই কনসেপ্টটা থাকবে না। এটা কার আবিষ্কার? এটা কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল নামে একটা বই, ওইখান থেকে মানুষ ইন্সপায়ার হয়েছে। আর
আরেকটা ছিল থিওরি অফ এভলিউশন। এই জিনিসটা কি, চার্লস ডারউইন নামে, নাম তো জানেন বিজ্ঞানী চার্লস ডারউইন। হ্যাঁ, থিওরি অফ এভলিউশন বের করেছেন। ওখানে উনি বলেছেন, দেখিয়েছেন যে মানুষ বানর থেকে এসেছে। সো এখন মানুষ তখন কনফিউজ হয়ে গেল যে আমি কি মানবো আর কি, রিলিজিয়ান আর সায়েন্স নিয়ে একটা দুটো মানুষের দুটো ভাগ হয়ে গেল। আর হ্যাঁ, বৈষম্য একটা, আর ফ্যাবিয়ান সোসাইটি নামে একটা সোসাইটি গড়ে উঠেছিল এই ক্লাস স্ট্রাগলের এগেনস্টে একটা সোসাইটি। এই ফ্যাবিয়ান সোসাইটির একটা মেম্বার ছিল জর্জ বার্নার্ড শ, আধুনিক নাট্যকারদের মধ্যে অন্যতম জর্জ বার্নার্ড শ। ওনার উল্লেখযোগ্য নাটক হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান, আপনারা সামনে পড়বেন। আচ্ছা, এই সময়কার মেজর সাহিত্যিকদের মধ্যে ছিলেন আলফ্রেড লর্ড টেনিসন, ইন মেমোরিয়াম। এগুলো টেনিসনের বৈশিষ্ট্য হলো উনি অনেক এলিজি লিখেছেন। এলিজি মানে বিয়োগান্তক লেখা, যে কোনো মানুষের বিয়োগে ওনার বন্ধুর স্মরণে উনি ইন মেমোরিয়াম লিখেছেন। আর্থার এইচ হালাম নামে ওনার বন্ধু এক ফ্রেন্ড ছিল, সে মারা যাওয়াতে উনি এই এলিজিটা লিখেছিলেন। তারপর এডওয়ার্ড ফিটজারেল ছিল, তারপর ছিল E.C. গ্যাস্কেল, উনি একজন মহিলা ছিলেন। W.M. থ্যাকারে, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, ওনার উল্লেখযোগ্য হলো উপন্যাস হলো ভ্যানিটি ফেয়ার। চার্লস ডিকেন্স তো আমরা নাম শুনেছি, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস, টেল অফ টু সিটিজ। তারপর ডেভিড কপারফিল্ড, উল্লেখযোগ্য নাম। ভিক্টোরিয়ান এজের বাই প্রোডাক্টই বলা হয় চার্লস ডিকেন্সকে। আরেকজন ভিক্টোরিয়ান যুগের আছে টমাস হার্ডি, টেস অফ দ্য টারবারভিল। আপনারা যখন 19th সেঞ্চুরি লিটারেচার পড়বেন তখন এটা পড়বেন, এই তারপরে চার্লস ডিকেন্সেরও এগুলো পড়বেন। রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান যুগের, এরা যদি উপন্যাসিক হয় টমাস হার্ডি, চার্লস ডিকেন্স। রবার্ট ব্রাউনিং হলো সাহিত্যিক, হলেন কবি ভিক্টোরিয়ান যুগে। উল্লেখযোগ্য ওনার হলো কনসেপ্টটা ছিল ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। ড্রামাটিক মনোলগ কি, নিজের মধ্যে কি হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিজের মধ্যে ডিসকাস করা আর কি। রবার্ট ব্রাউনিং এই ইয়াগুলো আপনারা পড়বেন যখন 19th সেঞ্চুরি লিটারেচার যখন পড়বেন। আর উল্লেখযোগ্য সাহিত্যিক ছিল শার্লট ব্রন্টে। শার্লট ব্রন্টে ওরকম যে গথিক টাইপের নোবেল লিখতেন, যে ডার্ক কোনো হিস্ট্রি, কোনো মিস্ট্রি থাকবে, তারপরে একটা পাস্ট থাকবে রহস্যময়, আর ইয়ারগুলো সেটিংটা ডার্ক থাকবে, নায়িকাটা হবে হলো খুব শক্তিশালী, যে স্বাধীন চেতা মানুষ, সে কারো পরোয়া করবে না, এতিম হবে, এরকম কনসেপ্ট ছিল। আর শার্লট ব্রন্টের উল্লেখযোগ্য উপন্যাস ছিল এই জেন আয়ার। আর শার্লট ব্রন্টেরা দুই বোন ছিল, যারা দুইজনই লেখালেখি করেছেন। ওনার আরেক বোন এমিলি ব্রন্টে, উনিও লিখেছেন। ওনার উল্লেখযোগ্য উপন্যাস হলো উদারিং হাইটস। কার্ল মার্কস যদিও সাহিত্যিক ছিলেন না, কিন্তু ওনার যে দাস ক্যাপিটাল, এটাই কমিউনিজমের কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই সময়। জর্জ ইলিয়ট, নামে জর্জ ইলিয়ট, কিন্তু আসলে হলো সে একজন মহিলা। আমরা কি জানি, এই যে ড্রামাটিক ভিক্টোরিয়ান পিরিয়ডে প্রথমের দিকে যখন মেয়েরা লিখতো বেনামে লিখতো, হয় ছদ্মনামে নাহলে ছেলেদের নামে লিখতো, ওই জন্য এই নামগুলো এলো। ওনার নাম মেরি অ্যান ইভান্স। ওনার উল্লেখযোগ্য ছিল সাইলাস মার্নার, এটা আপনাদের একসময় হয়তো পড়ানো হবে টেক্সটে। হারমান মেলভিলের উল্লেখযোগ্য হলো ববি ডিক। তারপর ম্যাথিউ আর্নল্ডও যে মেটাফিজিক্যাল টাইপের পোয়েট, ড্রামাটিক মনোলগ এই টাইপের লেখা লিখেছেন। ম্যাথিউ আর্নল্ড একজন কবি এবং ক্রিটিকও। এরপরে আছে মার্ক টয়েনও একজন সাহিত্যিক। টমাস হার্ডি, একটু আগে বলেছি টেস অফ দ্য টারবারভিল। আর আছে হেনরি জেমস, ফ্রেডরিক নিটশে হলো একজন দার্শনিক, ফিলোসফার। অস্কার ওয়াইল্ড, উনি উপন্যাসিক প্লাস নাট্যকারও। জর্জ বার্নার্ড শ, ওনাকে আধুনিক নাট্যকার বলা হয়। ড্রামা অফ আইডিয়াস এই কনসেপ্টের জন্য বিখ্যাত। আর্মস অ্যান্ড দ্য ম্যান, পিগমেলিয়ন ওনার উল্লেখযোগ্য নাটক। রুডিয়ার্ড কিপলিং হলো উনি হলেন ওই যে পোস্ট কলোনিয়াল লিটারেচারের উপরে লিখেছেন। ওনার হলো ওই যে জাঙ্গল বুক, মোগলির যে মুভি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, ওনার রাইটার, ঠিক আছে। রুডিয়ার্ড কিপলিং। ওনার আরেকটা সাবঅল্টার্ন বা পোস্ট কলোনিয়াল লিটারেচার একটা টেক্সট আছে, ওটার নাম হলো কিল। ওটা হলো কলোনিয়াল লিটারেচারের উপর লিখেছে। আর এই সময়কার লিটারি ফিচার ছিল ভিক্টোরিয়ান এজের এই লিটারেচারটা রোমান্টিক যে একটা কনসেপ্ট, একটা হেভেনলি একটা থিং, ওই আইডিওলজি থেকে সরে এসেছে, সেখান থেকে ইমাজিনেশন থেকে রিয়েলিটিতে এসেছে। রোমান্টিক কমন ম্যান থেকে মিডল ক্লাসে উপনীত হয়েছে। কমন ম্যানের বদলে মধ্যবিত্ত ক্লাসটাকে বেশি দেখিয়েছে এই সময় লিটারেচারে। ভিক্টোরিয়ান অ্যাটিটিউড, নেচারের প্রতি ভিক্টোরিয়ান অ্যাটিটিউডটাও চেঞ্জ হয়েছে। রোমান্টিক্সরা খালি প্রকৃতি নিয়ে পড়ে থাকতো, ভিক্টোরিয়ানদের কাছে নেচার হলো হার্শ এবং ক্রুয়েল, নিষ্ঠুর প্রকৃতিটা। আর রোমান্টিকদের কাছে প্রকৃতিটাকে তারা ভালোভাবে দেখিয়েছে, হারমোনিয়াস দেখিয়েছে। নাম্বার 3, ক্রুডারি আর মোরালিটি। এই
ছিল মানে কন্ট্রোলিং প্রিন্সিপালস অফ ক্রিয়েটিভ ওয়ার্কস। পুরোটারই মানে সৎ থাকার একটা ভান, ফেক, কোনো কিছু ফেক করা, যেটা ইয়ার না আর কি। ভিক্টোরিয়ানিয়াতে দেখবেন যে মানে ভালো হওয়ার উপর, ভালো মানুষ হওয়ার উপর খুব গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা ভিতরে ভিতরে নিজেরাই রকেট হয়ে যাওয়া। মোরালিটি, এই জিনিসগুলো। তারপরে কম্প্রোমাইজ আর কনস্ট্রাকশনের উপরে এমফাসাইজ করা হয়। কম্প্রোমাইজ, কোনটা কম্প্রোমাইজ করবো, ধর্ম কম্প্রোমাইজ করবো না বিজ্ঞান? এটা হলো ইরা অফ কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান লিটারেচার এজটাকে বলা হয়। হ্যাঁ, এই সময় মানুষ ধর্ম আর সায়েন্সের মধ্যে গুলিয়ে ফেলেছিল। আর এই সময়ের আর্লি পার্ট অফ দিস এজ ছিল আর্ট ফর লাইফ সেক। প্রথমের দিকে এটা নীতিকথামূলক লেখালেখি করতে এবং জীবনের জন্য আর্ট, শিল্প, এটা মাথায় রেখেছে। আর এই সময়কার মেজরিটি অফ রাইটিংস রিফ্লেক্টেড হাইলি আইডিয়ালাইজড নোশন অফ প্রপার বিহেভিয়ার। এই যে যেটা বললাম যে হ্যাঁ, বিহেভিয়ারটা ভালো মতো কীভাবে করা যায় এটার উপরে এমফাসাইজ দিয়েছে। আর দুই ধরনের ডুয়ালিজম দেখাচ্ছে যে সময় সাহিত্যে। একটা হলো রিজনের সাথে ইমোশন, একটা বাস্তবিক কিছু প্লাস ইমোশন, আবেগ। তাহলে যুক্তি এবং আবেগের মধ্যে দুই ধরনের ডুয়ালিজম, ম্যাটেরিয়ালিজম এবং মিস্টিসিজম। ম্যাটেরিয়ালিজম কি? ভোগবাদ, যে খেয়ে পড়ে বাঁচা, এটাই জীবন। আর মিস্টিসিজম মানে দার্শনিক একটা জীবন দর্শন। রিলিজিয়ন এবং সায়েন্স, বিজ্ঞান নাকি ধর্ম, এবং ফেইথ অ্যান্ড ডাউট, বিশ্বাস এবং অবিশ্বাস। এইগুলো ফ্রিডম, রেস্ট্রিকশন, স্বাধীনতা এবং নিষিদ্ধতা, এগুলো কমন কনসেপ্ট ছিল লিটারেচারে। এই সময় কবি, তারপরে ঔপন্যাসিক এবং এসেইস্ট, প্রাবন্ধিক যারা ছিলেন, ওনারা ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, পিস এবং স্ট্যাবিলিটি, এই জিনিসগুলোর উপরে এমফাসাইজ করেছেন। তাহলে সত্যতা, কোনো কিছু ন্যায় বিচার, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, শান্তি এবং সমাজের স্থিতি অবস্থার উপরে বেশি জোর দিয়েছেন। আর ড্রামাটিক মনোভাবটা পপুলার হয়েছিল এই সময় পোয়েটিক ফর্মের মধ্যে। আইসোলেশন, লস অফ ফেইথ, ডিসপেয়ার এবং ইমানসিপেশন অফ উইমেন এই সময়কার কবিতার মেইন থিমগুলো ছিল। তাহলে মানুষের যে বিচ্ছিন্নতা বোধ, আইসোলেশন, লস অফ ফেইথ, বিশ্বাসের একটা ঘাটতি, হতাশা এবং নারী মুক্তি, এই জিনিসগুলো ছিল কমন থিমস। ক্লাসিক্যাল মিথগুলো নতুনভাবে এই সময় কবিতায় লেখা হতো। আর কি আছে, এক ধরনের মানে নোবেল মানে উপন্যাস, এই সময় নোবেল পড়তো। এই ভিক্টোরিয়ান নোবেলগুলোর একটা বড় একটা প্লট থাকতো, কমপ্লিকেটেড, একটু জটিল প্লট থাকতো। টিপিক্যাল একটা অমনিশিয়ান্ট ন্যারেটর, যে লিখছে সে সব কিছু জানে, এরকম একজন ছিল। তারপরে মোরাল পারপাসে লেখা হতো, নৈতিকতার উপর। আর একটা পরিচিত একটা শহরের উপরে একটা চাইল্ড প্রোটাগনিস্ট, যেমন অলিভার টুইস্টের চাইল্ড প্রোটাগনিস্ট। তারপরে এই যে জেন আয়ার, শার্লট বন্টিং, চাইল্ড প্রোটাগনিস্ট ছিল চাইল্ড, আস্তে আস্তে বড় হওয়া দেখিয়েছে। অলিভার টুইস্টের মতো তাই দেখাচ্ছে যে বাচ্চাটা বড় হয়েছে, এটিম বাচ্চা। সোশ্যাল আর হিউম্যানিটেরিয়ান থিম, সামাজিক একটা কনসেপ্ট থিম থাকবে। ডিপার ক্যারেক্টার অ্যানালাইসিস, ক্যারেক্টারগুলোর গভীরে অ্যানালাইজ করা হতো। আইরনি অ্যান্ড জাস্টিফিকেশন অফ অল ইভেন্টস ইন দ্য ফাইনাল চ্যাপ্টার, কিছু আইরনি দেখাতো এবং দেখাতো যে আমরা যা লিখছি এটার একটা জাস্টিফিকেশন, যে কথাটা ঠিক মতো লেখা হয়েছে। এই কমন সাবজেক্টগুলো ছিল উইমেন, আরও সাবজেক্ট ছিল মহিলা এবং শিশু, টেরিবল লিভিং কন্ডিশন, যেমন জেন আয়ার, তারপরে আরও অন্যান্য উপন্যাসে অলিভার টুইস্টে দেখিয়েছে এতিম অবস্থায় বাচ্চাদের অবস্থা খুব কন্ডিশন খারাপ ছিল। জেন আয়ারে দেখাইছে ওরা এতিমখানায় থাকতো, সেখানে খাবার দাবার দিত না, মানুষ রোগে শোকে, প্লেগে মেয়েগুলো মারা যেত, অনেক কালো জ্বরে মরে যেত। প্লাস ফান্ড থাকলেও ওরা সেখান থেকে খরচ করতো না যারা তত্ত্বাবধানে ছিল। ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের একটা নেগেটিভ দিক আর লস্ট আইডেন্টিটি, এই জিনিসগুলো দেখানো হয়েছে। আর বেশিরভাগ উপন্যাসই এই কনসেপ্টগুলোর উপরে লেখা হয়েছে। তো এই ভিক্টোরিয়ান এজের পিরিয়ডের শেষের দিকে মোস্ট অফ দ্য ফিচার্স অফ ভিক্টোরিয়ান এজ গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। ভিক্টোরিয়ান যে কনসেপ্টগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। একটা নতুন ধরনের মুভমেন্ট এখন আসলো, আর্ট ফর আর্ট সেক, এই মোটো দিয়ে, এবং ডেকাডেন্স স্টার্টেড। ডেকাডেন্স মানে ভিক্টোরিয়ান স্পিরিটের হয়, শেষ হয়ে যাওয়া। আর ডেকাডেন্স এবং আরেকটা নাম ছিল লাস্টের 20 বছরের কি ছিল, এজ অফ অ্যাস্থেটিসিজম। সেন্সেশনালিজম, ইগোসেন্ট্রিসিটি, ইগো মানে নিজের যে বজায় রাখাটা, বিজার মানে বিচিত্র কোনো কিছু, আর্টিফিশিয়াল মানে ফেক, নাথিং রিয়েল, এটসেট্রা, এগুলো জিনিস নিয়ে নাড়াচাড়া করেছে। সুইনবার্ন, ডসন, প্যাটার, মরিস এবং রসেটি, এরা ছিল এই গ্রুপের লেখক। এরপরে আসবে হলো মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডগুলো 1901 থেকে 1939 পর্যন্ত সময়। 1901 থেকে 1939-এর এটার একটা পরিচয় কি, একটা বিশ্বযুদ্ধ শেষ আর একটা বিশ্বযুদ্ধ শুরু।
কেউ কেউ আবার বলা হয়ে থাকে যে দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, আরটা হলো জর্জিয়ান পিরিয়ড, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। একটু কথা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ডে, এডওয়ার্ডিয়ান এর জন্য বলা হচ্ছে রাজা এডওয়ার্ড 7 এই সময় ইংল্যান্ডে রাজত্ব করেছে। কেউ কেউ বলেছে যে এই যুগের ক্রিয়াটা হলো 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ছিল এটা সময়কাল। আর এই সময়কার উল্লেখযোগ্য ঘটনা দেখেন, এই সময় অনেক বড় বড় ঘটনা ঘটেছে। 1901 সালে প্রথম নোবেল প্রাইজের প্রবর্তন হয়েছে। আচ্ছা আস্তে আস্তে নোবেল, ইয়াসিন কোনোদিন ক্লাসে ঘুমায়, আজকে ইয়াসিন অ্যাক্টিভ আছে, সে মোবাইলে অ্যাক্টিভ, সে ভার্চুয়ালি অ্যাক্টিভ আছে, ভালো একটা কিছুতে তো অ্যাক্টিভ আছে, লাঞ্চ হজম হচ্ছে না। আচ্ছা এসব এডওয়ার্ডিয়ান এজে ট্রানজিশনাল টাইম একটা ভিক্টোরিয়ান স্টেবিলিটি থেকে, আচ্ছা এই মডার্ন এজের যে প্রথম এডওয়ার্ডিয়ান পিরিয়ডে মানুষ এর সময়কালে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে ফেলেছে। সো ট্রেডিশনাল যে ভিক্টোরিয়ান স্টেবিলিটি ওটা চেঞ্জ হয়ে গেছে। নোবেল প্রাইজ 1901 সাল থেকে প্রবর্তন, 1902 সালে একটা যুদ্ধ হয়েছিল, এটার মাধ্যমে পার্লামেন্টেরও পার্লামেন্টারিয়ান মানে সংসদে যারা ছিল তাদের ক্ষমতাও কমে গিয়েছে। মহিলাদের একটা ইউনিয়ন গড়ে ওঠে 1903-এ। তারপরে ফ্রিডম সাইকোলজি, সিগমুন্ড ফ্রয়েডের যে বিতর্কিত যে কনসেপ্টগুলো, যে মায়ের প্রতি ছেলে মায়ের মধ্যে একটা সম্পর্ক, বাবা আর মেয়ের মধ্যে একটা সম্পর্ক, এরকম দেখিয়েছে কিছু, ওদের একটা কংগ্রেস বা একটা ইয়াটা গড়ে ওঠে। তারপরে হলো প্রথম সিগন্যাল মানে বেতার তরঙ্গের যে ইয়াটা, মার্কনি, গুগলিয়ামো মার্কনি, উনি প্রথম এটা পাঠান এই সময় হয়েছে। পাবলো পিকাসো কিউবিজম 1960 থেকে 1911 মধ্যে প্রচলন করেন। কিউবিজম মানে হলো এক ধরনের মুভমেন্ট, ওই যে গোয়ের্নিকা, পিকাসোর একটা ছবি আছে গোয়ের্নিকা, ছবিটা দেখেছেন কিনা জানি না। পিকাসোর একটা কিউবিজম একটা মুভমেন্ট আছে, ছবি এঁকে এক ধরনের মুভমেন্ট, মানে এই সময় দেখা যাচ্ছে যে মুভমেন্টগুলো হচ্ছে ছবির সাথে, ছবির পেইন্টিংয়ের সাথে রিলেটেড, ওটা আবার লিটারারি মুভমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যালবার্ট আইনস্টাইন এই সময় প্রথম থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করেছেন। তারপরে রাদারফোর্ডকে কি বলে, পরমাণু মডেলের জন্য ওই আটা আপনাকে দিলেই তো ওখানে পাস করে আচ্ছা রাইট ব্রাদার্স উড়োজাহাজ এই সময় আবিষ্কার করেছে 1908-এ। তারপরে বৃদ্ধদের যে পেনশন একটা, এটা 1908-এ পাবলিশ হয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ারের কথা মাথায় রেখে। তারপরে গরিবদের একটা একটা আইন পাস করেছে, যেটা মানুষের জেন্ডার কন্ডিশনের উপর বেস করে লেখা ছিল। তারপরে অ্যাবর্শন জিনিসটা এরকম একটা সেন্সিটিভ জিনিস, তাই না? অ্যাবর্শন একটা জিনিস, অ্যাবর্শন জিনিসটা যদিও ইলিগাল ছিল, তারপর ওয়াইড স্প্রেড বার্থ কন্ট্রোল ছিল। আচ্ছা অ্যাবর্শন জিনিসটার পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকতে পারে। ধরেন একটা মা, তার পেটে বাচ্চা, তার নানা ধরনের কমপ্লিকেসি আছে, বাচ্চাটা নষ্ট করতে মানে রাখা যাবে না, সেক্ষেত্রে এরকম কোনো দেশে এরকম আইন আছে অ্যাবর্শন করা যাবে, তাহলে তো বাচ্চাটারও ঝুঁকি, মাটারও ঝুঁকি। আবার অনেক ক্ষেত্রে আছে একটা অ্যাবর্শন ল, একটা মেয়ে শি গট রেপড, সেখান থেকে যদি একটা বাচ্চা আসে, সেটার অ্যাবর্শনটা কি শেষ জায়েজ হবে, না করাটা কি ঠিক হবে? হবে না। এই সেন্সিটিভ ইস্যুটা তখন এই লটা এরকম ছিল, প্রবর্তন ইলিগাল ছিল যে অ্যাভয়েড করা যাবে না, বাচ্চা মারা যাবে। আচ্ছা আইরিশ ন্যাশনাল থিয়েটার মানে আইরিশরা আলাদা হওয়ার একটা আর্জ এই সময় পোষণ করে। ওয়ার্কিং ক্লাস প্রোটেস্ট করা শুরু করলো, যারা কর্মজীবী মানুষের থেকে আস্তে আস্তে না শ্রমিক লীগ আমরা একটা বলি না বাংলায়, সব দেশে কিন্তু একটা শ্রমিক ফেডারেশন আছে, সেটা আস্তে আস্তে গড়ে উঠলো। তারপরে মহিলারা প্রথম 1906 সালে ফিনল্যান্ড থেকে ভোট দিতে পেরেছে। আর ব্রিটিশ যে ক্লাস সিস্টেম এটা খুবই স্ট্রিক্ট ছিল। আর থাকছে হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মানুষের মানে সামাজিক ধ্যান ধারণা বদলে গিয়েছে, মানে সোশ্যালিজম সামাজিকতার উপরে ইন্টারেস্ট বেড়েছে, ইকোনমিক অপরচুনিটি, যে আরো মানে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা আসছে, আরো কিভাবে টাকা কামানো যায়, গরিবের মধ্যে মার্জিন অনেক বেশি বেড়ে গিয়েছিল। আচ্ছা এই সময়কার রাইটারদের মধ্যে আছে অ্যান্ড্রু সিসিল ব্র্যাডলি, নেগটিভিটি, জর্জ বার্নার্ড শ বলেছিলাম, ওনার উল্লেখযোগ্য নাটক হলো আমসন দ্য ম্যান, জোসেফ কনরাড পোস্ট কলোনিয়াল রাইটার ঔপন্যাসিক, ওনার উল্লেখযোগ্য উপন্যাস হার্ট অফ ডার্কনেস। আর আছে রুডিয়ার্ড কিপলিংয়ের উল্লেখযোগ্য পোস্ট কলোনিয়াল লিটারেচার হলো কিম। জে এম সিঞ্জ উনি একজন আইরিশ ড্রামাটিস্ট ছিলেন, ওনার রাইটার্স টু দ্য সি উল্লেখযোগ্য উপন্যাস। তারপরে ই এম ফস্টার, এডওয়ার্ড মর্গান ফস্টার, প্যাসেজ টু ইন্ডিয়া, ইনিও সাবঅল্টার্ন লিটারেচার,
আচ্ছা, মেইন লিটারি ফিচার এই সময় ছিল ইকোনমিতে একটা নতুন ধরনের, এই ধরনের এখন অর্থনীতিটা এমন হয়ে গেল, মানুষ কিভাবে নতুন নতুন ওয়েলথ একটা সম্পদ হাতে আসলো। আর এই সময়কার লিটারেচার কুইজিন, ফ্যাশন, এন্টারটেইনমেন্ট, ট্রাভেল এগুলোর উপরে বেশি জোর দিয়েছে। এগুলোর উপর ইয়ে করেছে। তাহলে ভিক্টোরিয়ান রাইটারদের থেকে অনেক ক্রিটিক্যাল ছিল মডার্ন রাইটারদের চিন্তাধারা। ভিক্টোরিয়ান স্টাইল যদিও তখনও কন্টিনিউ করেছে এডওয়ার্ডিয়ান পিরিয়ডে। আর উইমেন ইস্যু কাম টু লাইট ইন লিটারি ওয়ার্কস, মহিলাদের নিয়ে অনেক লেখালেখি হওয়াতে মেয়েদের ইয়াগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, মহিলাদের জন্য বেশি অধিকার বোধ বেড়ে গিয়েছে। সো মোটামুটি যে নারী অধিকার নিয়ে মানুষ সোচ্চার হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে। তারপরে গরিবদের একটা স্ট্রঙ্গার ভয়েস ছিল গরিবদের লিটারেচারে। মোরাল কন্ডাক্ট, প্রুডারি ডিক্লাইন্স, এই যে ভিক্টোরিয়ান এই যে একটা মানে প্রুডারি মানে সঠতা, মানে একটা ফেকনেস, এই জিনিসগুলো ডিক্লাইন হয়ে গিয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে। আর বেশি সচেতনতা, হিউম্যান রাইটস, এগুলো হিউম্যান রাইটসের উপর সচেতনতার জন্য লেখালেখির উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। আর ভিক্টোরিয়ান ডেকাডেন্সের বিলিভ ছিল আর্ট ফর আর্ট সেক, এটা কন্টিনিউ ছিল, যে শিল্পের জন্যই শিল্প, আর কিছুর জন্য না, মানুষের জন্য না। আর জেনারেল রিডার বিকজ অফ দ্য বিলিভ দিস রেজাল্টেড হোয়াইট দ্য বিলিভ। আচ্ছা, সিরিয়াস এবং পপুলার ওয়ার্কের মধ্যে একটা গ্যাপ ছিল, যে ডিটাচমেন্ট ছিল, যে সোশ্যাল সিরিয়াস আর্টিস্ট জেনারেল রিডার থেকে সিরিয়াস আর্টিস্টরা দূরে সরে গিয়েছিল, রাইটাররা নিজেদের মতো করে লিখতো। আচ্ছা, এই যে মানুষের পড়ার যে একটা আচ্ছা গল্প কম, কথা কম, আসতে একটা ম্যাস রিডিং পাবলিক, সেটা কেন গড়ে উঠলো? কারণ একটা আইন করে প্রাইমারি এডুকেশন আমাদের ক্লাস 5 পর্যন্ত না, তখন একটা আইন করে 1870-এ একটা প্রাইমারি এডুকেশন অ্যাক্ট করেছে, যার জন্য মানুষের আস্তে আস্তে ওইটুকু পড়াশোনা হলেও সবাই সর্বস্তরের মানুষের মধ্যে একটা পাঠক, একটা রিডার, একটা অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। তারপর ভিক্টোরিয়ান অপটিমিজম থেকে তাদের সেলফ ইম্পোজ ডিউটি অফ সিভিলাইজিং দ্য ওয়ার্ল্ড, অথররা এরকম ইয়া থেকে চলে এসেছে। ভিক্টোরিয়ান মডালিটি থেকে মডার্ন চিন্তাভাবনা তাদের আসছে লেখালেখিতে। অ্যাডভান্স অফ সাইকোঅ্যানালাইসিস হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অন দ্য ক্রিয়েটিভ ওয়ার্কস অফ দিস পিরিয়ড। সাইকোঅ্যানালাইসিস এই সময় লেখা বেশি হচ্ছে, মানুষের মনের মধ্যে কি চলছে। আচ্ছা, ধরেন আপনাকে একটা জিজ্ঞেস করা হলো, আপনি কেমন আছেন? আপনি এই মুহূর্তে অনেক ঝামেলার মধ্যে আছেন, আপনার মনে অনেক কিছু, একটা মুহূর্তের মধ্যে অনেক কিছু চলতেছে, তারপরে আমরা কিন্তু বলি ভালো আছি। সো এই সাইকোঅ্যানালাইসিস কিন্তু অনেক জটিল একটা জিনিস। সিগমুন্ড ফ্রয়েড থেকে শুরু করে ওনারাও শুধু এগুলো না, মানে অনেক কিছু দেখিয়েছে সাইকোঅ্যানালিসিসের উপরে। তারপর কম্পারেটিভ মিথোলজি এই সময় হয়েছে, মিথোলজির ব্যবহারগুলো বেড়ে গিয়েছিল। তারপর ক্রিশ্চিয়ানিটি থেকে মানুষ দূরে সরে গিয়েছে, বিকজ মানুষ মনে করেছে যে ক্রিশ্চিয়ানিটি সব কিছু না, ধর্মই সব কিছু না। আস্তে আস্তে মানুষ সেকুলারিজমের দিকে চলে গিয়েছে। আচ্ছা, কতক্ষণ পড়েছে, কটা বাজে? জর্জিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ডের জাস্ট প্রথম একটা পাতা করে শেষ করছি। 1910 থেকে 1936 মতান্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত, শুরু পর্যন্ত এই পিরিয়ডটা হলো জর্জিয়ান পিরিয়ড। রাজা জর্জ 5 উনি এই সময় ইংল্যান্ডে ক্ষমতায় ছিলেন। এই সময় ভিক্টোরিয়ান পিস অ্যান্ড অর্ডার এগুলো আর ছিল না, মানুষ এখন আনরেস্টে চলে গেছে, যেহেতু একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, মানুষের অনেক ধরনের চাপ, যে যুদ্ধের ভয়াবহতা অনেক, যুদ্ধ থেকে এসে মানুষ মেন্টালি, ফিজিক্যালি অনেক ধরনের চাপ ইয়া করছে। তারপর এই সময় ইম্পেরিয়ালিজমের উপর বেশি ইয়া হয়েছে, যে এই যে কলোনিয়ালিজম, এই জিনিসটার ভয়াবহতা, এই যে কলোনি করে উঠছে ইংল্যান্ড, এটা নেগেটিভ অ্যাসপেক্ট অফ কলোনিয়ালিজম, এটার উপর বেস করে ইম্পেরিয়ালিজম গড়ে উঠেছে। এটা বেশি একটা ডিস্টার্বিং একটা ফ্যাক্টর এটা পৃথিবীতে ছিল। কলোনিয়াল যে সুপ্রিমেসিটা, এই জিনিসগুলো শুটিং অ্যান্ড এলিফেন্টের মধ্যে আপনারা দেখবেন, ওখানে কিছু ইয়া দেখাবে, যে একটা এলিফেন্টের পাড়া নিয়ে কত কিছু। সোশ্যালিজম হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ লাইফ। কোনটা? শুটিং এন্ড হ্যাঁ, রাইটার কে ছিল? জর্জ অরওয়েলের আরো ভালো ভালো ইয়ে আছে, উপন্যাস আছে। অ্যানিমেল ফার্ম হলো পারফেক্ট। কি দেখিয়েছে যে মানে এলিগরির আকারে, যে পার্লামেন্ট সব আছে, সেটা পশুদের এরকম দেখিয়েছে, পশুর আকারে দেখিয়েছে। সোশ্যালিজম হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স ইন ইংলিশ
লাইফ অ্যান্ড থট, ক্লাস ফিলিং বিকেম স্ট্রঙ্গার, আস্তে আস্তে মানুষ ধনী গরিবের ইয়াটা বেড়ে গেল। ফ্যাবিয়ান সোসাইটি যেটা যে জর্জ বার্নার্ড শ মেম্বার ছিল, ওগুলো আস্তে আস্তে ওটা আরও নতুনভাবে একটা ট্রানজিশন এসেছে। তারপর 1918 সালে মহিলারা সর্বস্তরে তখন ভোটাধিকার পেয়েছে গ্রেট ব্রিটেনে এসে। প্রথম ওয়ার্ল্ড ওয়ার এবং এটার আফটার ম্যান মানুষের ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ চেঞ্জ করে ফেলেছে। আমরা তো বলেছি ওয়ার্ল্ড ওয়ারের খুবই মানে ডিভাস্টেটিং ইয়া আমরা দেখেছি দুটো বিশ্বযুদ্ধতে। ন্যাশনাল বিল্ডার্স লীগ, গিল্ডস লীগ, এটা মানে হলো শ্রমিক লীগ, শ্রমিক সংঘ। এরা জাস্ট মানে একটা সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এগুলো চেঞ্জ করে একটা ব্যালেন্স ছাড়া এগুলো ইয়ে করতে চেয়েছিলেন মানুষজন। শ্রমিক লীগের কাজ কি, যে আমাদের দাবি দেওয়া বা অধিকারগুলো ইয়ে করা, ওই জিনিসটা আর কি। 1920 এবং 1930 সালে একটা মানুষের জীবনে এক ধরনের একটা ডিপ্রেশন ছিল, এটা ইকোনমিক ডিপ্রেশনও ছিল, সব মিলায় মানুষের জীবনটাকে প্যারালাইজ করে ফেলেছিল। রাইমার্স ক্লাব নামে একটা ক্লাব ছিল, WP ইটস, এটা হলো 20th সেঞ্চুরি বা মডার্ন পোয়েট, উনি এই ক্লাবের মেম্বার ছিলেন। তারপর জর্জিয়ান পোয়েট্রি লিখেছেন। প্রেস টাইকুনস স্টার্টেড ম্যাস অডিয়েন্স নিউজ পেপার, বড় বড় প্রেস টাইকুনরা নিউজ পেপার লেখালেখি শুরু করেছে। আচ্ছা, নতুন নতুন কনসেপ্ট আসলো, ডাটাইজম, সারিয়ালিজম, ইমেজিজম, ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, এই জিনিসগুলো আর্ট মুভমেন্ট। এগুলো কি জিনিস? সারিয়াল মানে হলো যেটা বাস্তব মনে হয় না, বাস্তবতার মিশেলে অতি বাস্তব জিনিস নিয়ে লেখা। ডাটাইজম হলো অনেকটা ইয়ার মতো, থিওরি অফ নাথিংনেস, ওই ওয়েটিং ফর গডও আছে স্যামুয়েল বেকেটের, ওখানে যেরকম দেখিয়েছে অ্যাবসার্ডিটি, মানে অ্যাবসার্ডিটি মানে হলো মিনিংলেসনেস অফ লাইফ, জীবনে কিছু নেই, মানুষের জীবনটা কিছু না, নাথিং, এটা হলো ডাটাইজম। তারপর উনি এই সময়ের মধ্যে 1912-তে টাইটানিক ডুবে যায়, আমরা জানি 1911-তে ছেড়েছিল ভারতে। যদিও তোর পিছনে কাহিনী আছে যে অভিশপ্ত ছিল, টাইটানিক ওয়াজ কার্সড সামহাউ। অক্টোবর একটা রেভলিউশন হয়েছিল, অক্টোবর রেভলিউশন। তারপরে নোবেল প্রাইজ তো এর আগের ভিক্টোরিয়ান পিরিয়ডে দেখিয়েছিলাম। এই নোবেল প্রাইজের কন্টিনিউশনে 1923-এ WB ইয়েটস নোবেল পেয়েছেন, 23-এ জর্জ বার্নার্ড শয়ের নাম বলেছিলাম, ওনারা 1926-এ নোবেল পেয়েছেন। তারপরে কমনওয়েলথের নেশন, এই কনসেপ্টটা ফাউন্ডেশনটা গড়ে ওঠে এই সময়। তারপর আইরিশ ডিমান্ডেড ফর ইন্ডিপেন্ডেন্স, আস্তে আস্তে কিন্তু আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দে বিকেম সেপারেটেড ফ্রম ইংল্যান্ড, তারা সেপারেট এন্টিটি, দে আর ইন্ডিপেন্ডেন্ট নেশনস নাও। ওয়ার্ল্ড ওয়ার টু ব্রোক আউট ইন 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় সময় 1939-এ। আর এই সময়কার রাইটারগুলো অনেক আছে, অনেকে আছে। আচ্ছা, লিটারি ফিচার হলে আর পোস্ট মডার্ন পিরিয়ড হবে, বাকি আছে কোনো নেক্সট ইয়ার।